প্রিয় ছাত্র ছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। দেখো, দীর্ঘদিন পড়াতে গিয়ে স্কুলে যেটা আমরা অনুভব করি বা যেটা আমরা অভিভাবক মহল থেকে যে প্রশ্নগুলো আমরা পাই যে আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারছে না কেন, বা আমার ছেলে এতগুলো টিউশন মাস্টার দিয়েছি তবুও কিন্তু তারা পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছে না। এই বিষয়টা কিন্তু এমন কোনো পরিবার নেই যে পরিবার থেকে এই কথাগুলো আমরা পাই না বা আমরা শুনি না। কেমন কিন্তু আমরা যদি এই বিষয়গুলোকে একটুখানি পরীক্ষা নিরীক্ষা করে যদি বোঝার চেষ্টা করি বা একটু বলার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো ঠিক এই রকমই দাঁড়ায়। কীরকম দাঁড়ায় একটুখানি বুঝে নিই। কেমন, দেখো ভিডিওটা, যে এই বিষয়গুলো তোমার সঙ্গে, তোমার জীবনের সঙ্গে, বা যারা ভালো রেজাল্ট করতে পারছো না বা যারা ভালো রেজাল্ট করতে চাও কিন্তু আশানুরূপ হচ্ছে না, তাদের কি কি ঘাটতি থাকতে পারে সেই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা কেউই শিখে আসিনি এই পৃথিবীতে। আমরা জানি আমরা সব হোয়াইট বোর্ড নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, অর্থাৎ আমাদের মন ছিল একদম এরকম সাদা ব্ল্যাকবোর্ড, তাই তো? এইবার আমরা এই পৃথিবীতে জন্মানোর পর কিন্তু আমরা সব শিখতে শুরু করেছি। তো শেখার আগে আমরা কে কেন্দ্র করে এই পৃথিবী, এই জগৎটাকে দেখা শুরু করলাম, সেটা হচ্ছে আমার মা। মাকে কেন্দ্র করে আমার জগৎ শুরু হয়েছিল এবং মাকে কেন্দ্র করেই আমার পৃথিবী পরিচালিত হতো। তো এই মা যে আমাকে জন্ম দিয়েছে, সেই মায়ের কাছে যত আদর, যত যত্ন, যত তিরস্কার, যত পুরস্কার প্রথমেই শুরু হয়েছিল কিন্তু মাকে কেন্দ্র করে। আদর, মাকে কেন্দ্র করে আমি যত্নশীল হয়েছিলাম, মা আমাকে যত্ন করেছিল, মা আমাকে তিরস্কার করেছিল কোনো কাজের ক্ষেত্রে, মা আমাকে কোনো কাজের জন্য পুরস্কার দিয়েছে যে তুই ভালো লিখতে পেরেছিস, এই জন্য তোকে এই পুরস্কারটা দিলাম, বা এই নে এই ললিপপটা দেবো, বা এই ললিপপটা দিলাম তোর এই কাজের জন্য। তাহলে প্রাথমিক ধারণা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? মূল কথা, প্রাথমিক ধারণা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? মাকে কেন্দ্র করে। স্যার, মায়ের সঙ্গে আপনার ভালো রেজাল্টের সম্পর্ক কি? দুর্ধর্ষ সম্পর্ক। কেমন আমি বলছি, মাকে কেন্দ্র করে যেমন প্রাথমিক ধারণা গড়ে ওঠে, তেমনি বিষয়কে কেন্দ্র করে প্রাথমিক ধারণা গড়ে ওঠে। বিষয় অর্থাৎ আমি যখন রাজা রামমোহন রায় লিখব, আমি যখন রাজা রামমোহন রায়কে জানবো, তো রাজা রামমোহন সম্পর্কে আমাকে একটা প্রাথমিক ধারণা গড়ে তুলতে হবে। কি প্রাথমিক ধারণা? যে রাজা রামমোহন রায় কি কি করেছে, সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় কি করেছে, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় কি করেছে, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান কি, পাশ্চাত্য শিক্ষা ক্ষেত্রে তার কি উদ্যোগ ছিল, এবং আমাদের যে সামাজিক সংস্কার, সেই সামাজিক সংস্কারের একটা পার্ট সতীদাহ প্রথা, যার জীবনটা অনেকটা চলে গিয়েছিল, এই কাজে নিজেকে নিয়োজিত করেছিল সতীদাহ যাতে বন্ধ হয়, তার জন্য কি করেছিল। দেখো, এই যে রাজা রামমোহন রায় বললেই সতীদাহর কথা মনে পড়ে, রাজা রামমোহন রায়ের কথা মনে উঠলেই পাশ্চাত্য শিক্ষার কথা মনে ওঠে, রাজা রামমোহন রায়ের কথা মনে উঠলেই শিক্ষা সংস্কারের কথা মনে ওঠে। তাহলে এইগুলো, এই বেসিক ধারণা একটা মানুষ সম্পর্কে তোমার মধ্যে আগে আনতে হবে। যেমন এই বেসিক ধারণা কি আমি আবার 3 ভাগে ভাগ করেছি। দেখো কি কি, একটা হচ্ছে প্রাথমিক ধারণা, একটা হচ্ছে আনুষঙ্গিক ধারণা, একটা হচ্ছে সামগ্রিক ধারণা। সামগ্রিক ধারণা মানে সম্পূর্ণ ধারণা, তাই তো? আমি যখন পাহাড় দেখাবো, তাহলে পাহাড়ের একটা চিত্র যদি তোমার সামনে তুলে ধরি, তাহলে সামগ্রিক একটা পাহাড়ের চিত্র তোমার মধ্যে তৈরি হলো। এইবারে এই পাহাড়, এই যে পাহাড়কে যেটা দেখালাম, একদিনে তো এই সামগ্রিক ধারণা গড়ে ওঠে না। তাহলে পাহাড়কে বোঝানোর ক্ষেত্রে, যাদের পাহাড় নেই, ছবি ছাড়া আমি কি করে বুঝাবো? তাহলে প্রাথমিক ধারণা তাকে একটা গড়ে তুলতে হবে। কীভাবে প্রাথমিক ধারণা গড়ে তুলবো? যেমন ছোটোবেলায় পড়েছিলাম, পড়েছিলাম, তাই না? পড়েছিলাম, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছিলাম, প্রাথমিক ধারণা গড়ে উঠেছিল। তারপরে কি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণটা কীভাবে লিখতে হয়, আনুষঙ্গিক কীভাবে লিখতে হয়, তার একটা স্টেজ আমরা শিখেছিলাম। তারপরে দেখো, আমি আম শিখিনি, কিন্তু আমি শিখেছিলাম অজ, গজ, গজ, তাই না? তারপরে কিন্তু গজ মানে কি, গজ মানে হাতি, এই যে ধারণাটা গড়ে উঠেছিল, তার আগে কিন্তু এই দুটো স্টেজ পার হয়ে, তাহলে এইখানে আমি আকার ও শিকার শিখছি, আকার,
হস্যিকার এইগুলো শিখছি, দীর্ঘিকার এইগুলো শিখছি। তাহলে এর সঙ্গে আকার যোগ করে দিলে কি হয়? আম, 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 এটা তৈরি হলো। নেক্সট হচ্ছে সামগ্রিক। এবার আমের ছবিটা আমরা এইখানে যদি তাকে দেখিয়ে দিই যে আমের ছবিটা এইরকমই হয়, তাহলে কিন্তু সে একটা আমের একটা সামগ্রিক চিত্র পেল। ঠিক তেমনি আমি যখন রাজা রামমোহন রায় সম্পর্কে পড়ব, আমি যখন সৈয়দ আহমেদ খান সম্পর্কে পড়ব, তো এদের সম্পর্কে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সামগ্রিক ধারণা তৈরি করতে হবে। অর্থাৎ যে অধ্যায়টা পড়ছি, আমাদের মাধ্যমিকে 8টা অধ্যায় আছে ইতিহাসের, এই 8টা অধ্যায়ের তুমি বলো তো বুকে হাত দিয়ে যে 8টা অধ্যায়ের সামগ্রিক রূপ বা ধারণা তোমার মধ্যে গড়ে উঠেছে কিনা। যদি গড়ে উঠে থাকে তাহলে প্রথম অধ্যায় কি কি আছে দেখো, তোমার ফটাফট মনে পড়ে যাবে। প্রথম অধ্যায়ে প্রথম ইতিহাস কাকে বলে শুরু হচ্ছে, তারপরে নিচে লেখা আছে যে ইতিহাসের পরে পরিবর্তন, পট পরিবর্তন, কিভাবে আগে কাদের কথা বলা হতো ইতিহাসে, এখন কাদের কথা বলা হচ্ছে, প্রাচীনকালে মানুষ কি কি খেলা করতো। এবার খেলার জগতে ঢোকো, খেলার জগতে বিভিন্ন খেলাধুলো ওইখানে লেখা আছে, সব ধীবর এরা কি কি খেলা করতো, পুলিন্দ এই শ্রেণীর মানুষের কি কি খেলা করতো, তারপরে কুস্তি কারা করতো, তারপর খো খো খেলা, কবাডি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, দেখো সব চলে আসছে কিন্তু। তারপরে খাদ্যাভ্যাসের ভিতরে ঢুকে যাও, তারপর সামরিক ইতিহাসের মধ্যে ঢুকে যাও, তারপরে স্থাপত্য শিল্পের মধ্যে ঢুকে যাও, তারপরে দৃশ্যকলার মধ্যে ঢুকে যাও, তারপরে বিভিন্ন যুগের মধ্যে ঢুকে যাও, তারপরে বিভিন্ন যে আত্মজীবনী স্মৃতিকথা তার মধ্যে ঢুকে যাও। দেখো একটা সামগ্রিক চিত্র কিন্তু তোমার মধ্যে চলে এসেছে। তাহলে প্রথম কাজ হবে সমস্ত অধ্যায়ের সামগ্রিক চিত্র বা ধারণাটা তোমার মধ্যে গড়ে তুলতে হবে। এই সামগ্রিক ধারণা গড়ে তুলতে গেলে কিন্তু তোমাকে কি করতে হবে, দ্বিতীয় স্টেজ, সেই বিষয়টার মধ্যে যে প্রথম অধ্যায়টা পড়ছো তার মধ্যে তোমার সহজ বিষয়গুলো এবং কঠিন বিষয়গুলো ভাগ করে নিতে হবে। তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে, মনে রাখতে পারবে, আর মনে রাখলে ভালো রেজাল্ট হবে। তাহলে প্রথম অধ্যায়ের মধ্যে আমি সহজ বিষয় কোনগুলো, কঠিন বিষয় কোনগুলো আমি এবার ভাগ করে নেব, নিয়ে কঠিন বিষয় যেগুলো আছে সেই বিষয়গুলি কিন্তু আমি নিজস্ব একটা স্ট্র্যাটেজি কিভাবে মনে রাখবো কঠিন বিষয়গুলো সেটাগুলো কিন্তু ভাববো। আমি সেইগুলোকে বারবার চর্চা করব, সেইগুলো নিয়ে বারবার আমি পড়ব, সেইগুলো আমি প্রতিদিন পড়ব বা নিয়মিত পড়ব। পড়লে দেখবে সেই বিষয়টা সহজ হয়ে যাচ্ছে, যেটা অনেকের ক্ষেত্রে হচ্ছে, আমার ক্ষেত্রে হচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এই যে স্ট্র্যাটেজি কঠিন বিষয়টাকে মনে রাখার, এটা কিন্তু যার যার ব্যক্তিগত, এটা কিন্তু আমার ফর্মুলা তোমার কি খেটে যাবে এটা কিন্তু হবে না। কারণ আমি যেটা ভাবছি যে এই ফর্মুলাটা করলে কঠিন বিষয়গুলো মনে থাকে, তোমার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। সুতরাং এই বিষয়টা কিন্তু ব্যক্তিগত বিষয়, যে কঠিন বিষয়গুলোকে আমি কিভাবে মনে রাখবো, যার যার ব্যক্তিগত স্ট্র্যাটেজি এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি কি করব, তাহলে অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো সহজ আছে সেগুলোকে আলাদা করলাম, যে বিষয়গুলো কঠিন আছে সেগুলোকে আলাদা করলাম, আলাদা করে কঠিন বিষয়গুলোকে আমি আমার মতন করে কিভাবে আমি পড়ব সেই স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। নেক্সট হচ্ছে আমাদের নিয়মিত পড়ার অভ্যাস করতে হবে। দেখো আমরা পচা শামুকেও পা কাটতে শুনেছি, তুমিও শুনেছো আমিও শুনেছি, যে সহজ বলে ছেড়ে দিলাম, পড়লাম না, কঠিন বলে ওটা বারবার পড়লাম, এটা কিন্তু করলে হবে না। প্রতিদিন নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করতে হবে। এই হ্যাবিট বা অভ্যাস যদি তৈরি হয় ওটাই তোমার নেশাতে পরিণত হবে। আর নেশাতে যদি একবার পরিণত হয় রে বাবা, তাহলে তোমাকে পৃথিবীর কোনো শক্তি নেই সেই জায়গা থেকে বিচ্যুতি ঘটাতে পারে। তুমি কিন্তু প্রতিদিন সেই কাজটা যত সময় না করছো তত সময় তোমার মনের ভিতরে একটা খুঁতখুঁতানি কিন্তু কাজ করবেই, এটা কিন্তু বাস্তব। তাহলে প্রতিদিন তুমি পড়ছো খবরের কাগজ, প্রতিদিন তুমি যেমন মোবাইল দেখছো, মোবাইলটা যেই তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তোমার ভিতরে একটা অস্বস্তি বোধ কাজ করছে। এই অস্বস্তি বোধ তোমাকে কি করছে, একদম ছটফটানি জায়গাটা তৈরি করছে, কি যেন নেই, কি যেন হয়নি, কি যেন করিনি, ওটা কেন করছি না, ওটা না করলেই নয়, ওটা না করলে আমি স্বস্তি পাচ্ছি না। এই ভাবনাটা প্রতি মুহূর্ত তোমাকে কুরে কুরে খাচ্ছে। ঠিক তেমনি পড়ার অভ্যাসটা নিয়মিতভাবে কেউ যদি করে থাকে দেখবে সে না পড়ে থাকতে পারবে না, একদম বাস্তব। এটা কিন্তু করতে হবে। সুতরাং ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শুধু ভালো ছেলেই হলে হবে না,
ভালো বৌদ্ধিক বুদ্ধিমত্তার পরিচয় দিলে হবে না, তাকে কিন্তু নিয়মিত পড়তে হবে। অনেক শোনা যায় পাড়া প্রতিবেশীদের কাছে, আমরা যে সার্কেলে বসবাস করি, যে এই ছেলেটা খুব পড়াশোনায় ভালো ছিল, কিন্তু দেখো আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। কেন হচ্ছে বলো তো? এই কারণে হচ্ছে ছেলেটা পড়াশোনাটাকে ধরে রাখতে পারেনি, অর্থাৎ নিয়মিতভাবে বা লাগাতারভাবে সে কিন্তু ধরে রাখতে পারেনি। সে পড়াশোনায় বুদ্ধিমত্তায় ভালো হতে পারে, বৌদ্ধিক বিকাশ তার ভালো হতে পারে, কিন্তু পড়াটা যে ধরে রাখতে হয়, পড়াটা একদিনের ওয়ান ডে গেম নয়, এইটা কিন্তু অনেকেই বোঝে না। এটা হচ্ছে লাগাতার প্রসেস। এই লাগাতার প্রসেসে যে টিকে থাকবে সেই সাফল্য অর্জন করতে পারবে, বাদ বাকি সব বিচ্যুতি হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো আমরা লিখেছি, নিয়মিত পড়ার অভ্যাসের পর বিষয়ের গভীরে প্রবেশ করতে হবে। কি বলতে চাইছে রাজা রামমোহন রায়? তিনি সমাজ সংস্কার করতে গিয়ে কি বলতে চেয়েছেন? পৌত্তলিকতার বিরোধিতা করেছেন, কুপ্রথা যেগুলো প্রচলিত রয়েছে তার বিরোধিতা করেছেন, তিনি বহু বিবাহের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলেছেন, তিনি গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের বিরুদ্ধে কথা বলেছেন না পক্ষে কথা বলেছেন? এই বিষয়ের গভীরে তোমাকে কিন্তু যেতে হবে যে সতীদাহ প্রথাটা কি, কেন আমি বিরোধিতা করব, দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা থাকলে কি আর না থাকলে কি, এই বিষয়ের জায়গায় তোমাকে কিন্তু যেতে হবে। তবেই কিন্তু তুমি ওই বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে, বা সলিড যেটা যেটা তোমরা বলো না কেন, মূল কথা হচ্ছে বিষয়ের গভীরে পড়তে হবে। 1757 সালে পলাশী যুদ্ধ হচ্ছে। 1757 সালে পরে আমরা কি দেখব যে 1760 সালে নবাব হচ্ছে মীর কাসিম, 1765 সালে দিওয়ানি লাভ, 1764 সালে বক্সার যুদ্ধ। এরকম পর পর যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো কি বলতে চাইছে, এর মধ্যে থেকে ইংরেজদের কি উত্তরণ ঘটছে? পলাশীর যুদ্ধে কি ইংরেজদের উত্তরণ ঘটে গেছিল? কেন ঘটেনি? পলাশীর যুদ্ধে ইংরেজদের কি পজিটিভ ছিল, পলাশীর যুদ্ধে আমাদের নবাবের কি নেগেটিভ ছিল? সেই বিষয়ের মধ্যে গেলে দেখবে তুমি অনেকটা জানতে পারছো। আর যদি জেনে নাও, পৃথিবীর কোনো শক্তি নেই হৃদয় থেকে সেটা মুছে যায়, অত সম্ভব সহজ নয়। যেটা একবার ধারণ করব সেটা কিন্তু আমরা জীবনে ভুলি না। ক্লিয়ার? তাহলে নিয়মিতভাবে সাইকেল চালাতে চালাতে একদিন আমি যেমন সাইকেল চালানো শিখেছিলাম, ঠিক তেমনি নিয়মিতভাবে পড়াশুনো করলে বিষয়ের গভীরে যদি ঢোকা যায়, তাহলে সেই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বা খুঁটিনাটি বিষয়গুলো আমি কিন্তু জানতে পারবো। এই জায়গাটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তাহলে এইখানে আমরা আর কি বলতে পারি ভালো রেজাল্ট করতে গেলে? আর কি বলতে পারি? আর যেটা আমরা বলতে পারবো যে ঘড়ি ধরে বা সময়কে প্রাধান্য দিতে হবে। সময়কে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ কোন সময় তুমি পড়তে বসবে, কোন সময়টা তোমার নিজের। 7টা সাবজেক্টের অনেকের 8টা করে মাস্টার আছে, 7টা সাবজেক্টের মাধ্যমিকে অনেকের 9টা করে মাস্টার আছে, কিন্তু নিজের জন্য সময় কোথায়? এইটা আমরা পড়াতে গিয়ে দেখেছি যে তার নিজের পড়ার কোনো সময় নেই। তার জন্য কি করতে হবে? একটা রুটিন করতে হবে। আমি কখন পড়বো, নিজের জন্য কখন পড়বো, জানার জন্য কখন পড়বো। শুধু মাস্টার দিলেই রেজাল্ট ভালো হয় না। মাস্টার মশাই বুঝিয়ে যাচ্ছেন, কিন্তু বাদবাকি কাজটা কিন্তু আমাকেই করতে হবে। ঘড়ি ধরে আমাকে কিন্তু লিখতে হবে। ওই সময়ের মধ্যে 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে 2 নম্বরের 11টা আমাকে লিখতে হচ্ছে, 4 নম্বরের 6টা আমাকে লিখতে হবে, 8 নম্বরের 1টা আমাকে লিখতে হবে। তার মধ্যে অনেক ভাবনা থাকে, ভেবে লিখতে হয়। অনেক প্রশ্ন সোজাসাপটা আসে না, বুদ্ধিদীপ্ত প্রশ্ন আসে, সেগুলো ভাবতে হয়। সমস্তটা মিলে 3 ঘন্টা 15 মিনিট। এছাড়া এসএকিউ আছে, এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, তোমরা জানো। তো সেইগুলো করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে নিজেকে তেমনভাবে সময় ধরে ঘড়ি ধরে আমাকে প্রস্তুত হতে হবে। আমি আমার জন্য পড়বো, তার জন্য একটা সময় রাখবো। শিক্ষক মহাশয়দের টিউশনির জন্য একটা সময় রাখবো, বিদ্যালয়ের জন্য তো সময় আছেই আমরা জানি, কিন্তু এর মধ্যে আমি পড়বো কখন সেই সময়টা তোমাকে কিন্তু রাখতে হবে। এ একটা রুটিন করতে হবে। সেই রুটিনে কোন সাবজেক্টটা আমি প্রথম দিকে রাখবো, আমি কঠিন সাবজেক্টটা কি শেষ দিকে রাখবো না প্রথম দিকে রাখবো। তবে আমার মতে
যে সাবজেক্টটা আমি দুর্বল সেই সাবজেক্টটা কিন্তু আমি প্রথম দিকেই রাখবো, আর যে সাবজেক্টটা আমার সব থেকে প্রিয়, আমার ভালোবাসার সাবজেক্ট, সেই সাবজেক্টটা কিন্তু আমি শেষ দিকেই রাখবো। এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই উপযোগী, তাই এই বিষয়টা বললাম। তাহলে এই হচ্ছে ব্যাপার, এইভাবে করতে হবে। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে হাতের লেখা একটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব ভাইটাল জিনিস। কারণ তুমি যদি হাতের লেখাটা খারাপ করো, পরীক্ষক যদি বুঝতে না পারেন, তাহলে তোমার নম্বরটা দেবে কিভাবে? পরীক্ষকই বুঝতে পারলো না তুমি কি লিখেছো, তাহলে পরীক্ষককে তোমাকে প্লিজড করতে হবে, অর্থাৎ পরীক্ষককে তোমাকে আকর্ষণ করতে হবে। মনে করো এই যে খাতাটা আছে, এই খাতাটা মধ্যে প্রথমে এখান থেকে মার্জিন দেবে, তোমরা জানো মার্জিন দিতে হয়, এখান থেকে মার্জিন দিলে এই দিকে বেশি হয় 1.5 ইঞ্চি, এটা হয় 1/2 ইঞ্চি, তোমরা জানো মার্জিন দিলে। দিয়ে তোমরা কি করবে, শুরু করবে একের ক দাগ, এখান থেকে শুরু করলে, শুরু করে ঠিক এখান থেকে শুরু করলে, মনে করো এখান থেকে শুরু করলে আমাদের গ্রাম বলে শুরু করলে, শুরু করে এখানে শেষ করলে, পরের প্যারাটা ঠিক আবার কিন্তু এইখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করে এখান থেকে করবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার হাতের লেখা খারাপ, আমি কি নম্বর পাবো না? অবশ্যই পাবে। সেই ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার লেখাটা, অর্থাৎ হাতের লেখাটা যদি খারাপ হয় তাহলে সেটা করতে হবে তোমার অন্তত দুটো শব্দের মধ্যে গ্যাপ দিয়ে পরের শব্দটা আবার লিখবে। তুমি হাতের লেখা প্রথম কথা তোমার খারাপ, দ্বিতীয় কথা তুমি এমনভাবে লিখছো যে সেটা বোঝাই যাচ্ছে না, সেটা বুঝতে না পারলে কিন্তু আমাদের সমস্যা হয় বা পরীক্ষকদের সমস্যা হয়। ঠিক এইভাবে যদি আমরা লিখি, যে এইভাবে যদি আমি লিখি, তাহলে দেখো এই যে গ্যাপটা দিলাম, এতে কিন্তু পরীক্ষক বুঝতে পারবে। নেক্সট হচ্ছে একদম ছোট করে লিখবে না, ন্যূনতম একটা ধারাবাহিকতা বজায় রাখবে, শব্দগুলো একই রকম সাইজে যেন হয় এবং একটু যেন বড় হয়। তার মানে এই না তুমি অনেক বড় বড় করে লিখছো। আর এই খাতাটা কিন্তু এই মার্জিন অবশ্যই দেবে, দাগ নাম্বার অবশ্যই দেবে, উপরে কিন্তু মার্জিন দেবে। এবং মনে করো যে লেখা এখানে শেষ হয়ে গেল, এখানে এতটা জায়গা ফাঁকা আছে, এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন লেখা শুরু করবে না, পরের পেজে চলে যাবে। পরের পেজে গিয়ে তুমি সেইভাবে লেখাটা শুরু করবে। ভালো রেজাল্টের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু এর বিষয়ের অন্তর্ভুক্ত। হাতের লেখা, খাতায় মার্জিন দেওয়া, শব্দগুলো আলাদা আলাদা করে লেখা, শব্দগুলো যেন একটার সঙ্গে একটা জড়িয়ে না যায়, তাহলে বুঝতে অসুবিধা হবে, উদ্ধার করতে অসুবিধা হবে, নম্বরটা কম আসবে। কি বললাম বোঝা গেল? সুতরাং এইভাবে এগোতে লাগো, নিয়মিতভাবে পড়াশুনো করো, এখনও যা সময় আছে নিজস্ব একটা রুটিন করে তৈরি করো, ভালো রেজাল্ট অবশ্যই হবে। কারণ তুমি দীর্ঘদিন ধরে পড়াশুনো করছো, অনেক অভিজ্ঞতা আছে। আজকে যে তুমি নতুন তা কিন্তু তুমি নও, তুমি কিন্তু অনেক পুরনো, সেই ছোটোবেলা থেকে শুরু করেছো, পড়াশুনো করছো, পরীক্ষা দিচ্ছ, অনেক অভিজ্ঞতা আছে। সুতরাং তোমার যে কম অভিজ্ঞতা আছে তা কিন্তু নয়। ঠিক সেইভাবে এগিয়ে যাও, ভালো রেজাল্ট হাতের মুঠোয়, এটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।